অসুস্থ লাজুকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব তো বাড়িতে চলে এসেছে, আর বনলতা অনুভবকে ফোন করে জানিয়েছিল তার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু এটা পুরোটাই মিথ্যে কথা। এরপরেই বনলতা বলে, তা তোমার কি লাজুর সাথে দেখা হলো? অনুভব বলে, সেটা তোমার জানার কি দরকার? সবসময় তুমি এত সব বিষয়ে কেন বেশি নজর রাখো? বলেছিলাম না আমার পার্সোনাল ব্যাপারে তুমি কোনোভাবেই নাক গলাবে না। তুমি কি বাংলা কথা বোঝো না নাকি? বনলতা বলে, কেন অনুভব, তুমি আমার হাজবেন্ড, তোমার প্রতি ইন্টারেস্ট দেখাবো না তো আর কার প্রতি দেখাবো? তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করবে না, আমার কিন্তু এটা মোটেই ভালো লাগে না। অনুভব বলে, তোমার যা ইচ্ছা করতে পারো, শোনো আমার ব্যাপারে বেশি ইন্টারফেয়ার করো না। এর মধ্যেই লাজু পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। লাজুর প্রচন্ড জ্বর। হঠাৎ করেই মাঝরাতে সুদেব এসে দেখে লাজুর গায়ে হাত দিয়ে যে লাজুর জ্বরে গা পুড়ে যাচ্ছে। সকালবেলায় দীপা উঠে আর লাজুর বড়জা উঠে জলপট্টি দিতে থাকে, কিন্তু কোনোভাবেই আর সেই জ্বর কমে না। লাজুর বর মানে সুদেব ঠিক করে ডাক্তার ডাকবে, কিন্তু কমলা জানিয়ে দেয় তার বাড়িতে কোনো ডাক্তার বদ্যি আসবে না, আসতে পারে না। এই মেয়ের যা হবে হোক, তাতে তার কিছুই যায় আসে না। আর সুদেবকে বলে যাওয়ার জন্য দোকানে। সুদেব বলে, আমার বউটার এরকম জ্বর আর আমি তাকে ফেলে রেখে কাজে চলে যাব? সেটা কখনো হতে পারে মা? দেখো মুখ করি আর যাই করি, ও তো আমার বউ আর ওকে আমি ভালোবাসি। তোমার এই সমস্ত অন্যায় আবদার আমি মানতে পারবো না। এর মধ্যেই বনলতা ফোন করে সুদেবকে আর বলে, তোমাদের ব্যাপার স্যাপার কি সুদেব? তুমি কি ঘর ভাড়া জোগাড় করতে পারলে? সুদেব বলে, না এখনো কিছুই হয়নি, আর ঘর ভাড়া জোগাড় করতে গেলে তো টাকাও দরকার। তার থেকেও সব থেকে বড় কথা, লাজু শরীরের অবস্থা খুব একটা ভালো না, ওর খুবই জ্বর হয়েছে। বনলতা বলে, আরে ডাক্তার দেখাও, জ্বর হয়েছে যখন ফেলে রেখে দিয়েছো কেন? সুদেব বলে, আরে মা খুব বাড়াবাড়ি করছে, ডাক্তার ডাকতে দিচ্ছে না। তখন বনলতা বলে, শোনো তুমি যাই করো না কেন তাতে আমার কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তোমার বউকে আমাদের বাড়িতে আর পাঠাবে না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর জ্বর হয়েছে, মুখ থেকে কিছু বিড়বিড় করছে, নিশ্চয়ই অনুভবের কথা বলছে। তখনই সুদেব বলে, না না তার কথা বলছে না, ওই পরীক্ষা দিতে যাবে এইসব নিয়েই বলা বলি করছে আর কি। ঠিক সেই মুহূর্তেই বনলতা বলে, আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি কোনোভাবেই ওকে আর পাঠাবে না আমাদের বাড়িতে, কথাটা মাথায় রেখো। ভাড়া যেভাবেই হোক জোগাড় করো, আর টাকা পয়সা তুমি জোগাড় করবে, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এর মধ্যেই সুদেব ভাবে কি করে সবটা ম্যানেজ করবে, কি করে লাজুকে ডাক্তার দেখাবে। লাজুর অবস্থা একদমই ভালো না। এরপরেই সুদেব খেতে বসে বসে তার বাবাকে বলতে থাকে যে লাজু এইভাবে আর কতদিনই বা পরের বাড়িতে পড়ে থাকবে, লাজুকে নিয়ে সে কলকাতায় আলাদা ঘর ভাড়া দিয়ে থাকবে। তখনই লাজুর কথা শুনে আর সুদেবের এই ভাবনা চিন্তা শুনে প্রচন্ড রেগে যায় হারান, অর্থাৎ সুদেবের বাবা, আর বলে, বাহ, এখন থেকে তাহলে তোমরা দুজন কলকাতায় আলাদা থাকবে আর আমরা এখানে থেকে কষ্ট করে তোমাদেরকে টাকা পাঠাবো? সেটা কখনো হবে না। সুদেব বলে, কিন্তু আমি আমার বউকে আর পরের বাড়িতে রাখতে পারবো না, আমাকে ওর সাথে থাকতে হবে। আমি কলকাতায় কোনো একটা কাজ জোগাড় করে থেকে যাব, কোনো অসুবিধা হবে না। এরপরেই কমলা বলে, আর এই যে দোকানটার ব্যবস্থা করে দিল তোর বাবা, সেই বেলা কি হবে? সুদেব বলে, আমি কিছু জানি না, কিন্তু আমি আমার বউকে ছাড়তে পারবো না। এর মধ্যে লাজুর তো অবস্থা ভালো না, কিন্তু বাড়ির কেউই ডাক্তার ডাকেনি। তখনই সুদেবের বাবা বলে, বাড়িতে কোনো ডাক্তারও আসবে না, ওই মেয়ে ওইভাবে পড়ে থাকুক। তখন সুদেবের দাদা বলে, বাবা তুমি হয়তো বুঝতে পারছো না, তোমাদের কাছে লাজু হচ্ছে সোনার ডিমপাড়া হাঁস। লাজু যদি একবার ডাক্তার হয়ে যায়, ও যদি একবার শুরু করে রুগী দেখা, তাহলে বুঝতে পারছো কত টাকা ভিজিট হবে ওর? আরে আমাদের যে ডাক্তার আছে কত টাকা ভিজিট নেয় বলো তো? আর যদি লাজু তো মেয়ে ডাক্তার, তাই মেয়ে ছেলে সব রকমেরই রুগী ওর কাছে আসবে, ও কিন্তু অনেক টাকা কামাতে পারবে। আর যদি ও অনেক টাকা কামায় তখন তো আমাদের পরিবারের জন্যই ভালো, তাই নয় কি? সেক্ষেত্রে তোমার আর আমার চাপটাও কমবে, ভাইয়ের চাপটাও কমবে। সুদেব তখন বলে, দাদা তো একদম ঠিক কথাই বলেছে, তোমরা তো আমার কোনো কথাই শুনতে চাও না, অন্তত এইটা কথা শোনো। কমলা বলে, যদিও প্রতিদিন কত টাকা ইনকাম করবে? তখন সুদেবের দাদা বলে, প্রতিদিন 10,000 টাকা তো ধরেই রাখো, আর মাসে 3 লাখ টাকা পর্যন্ত। কমলা তো টাকার গল্প শুনে রীতিমতো হা হয়ে যায়। আর হারান বলে, সে তোমরা ডাক্তার ডাকলে ডাকো, কিন্তু আমি ভিজিট দিতে পারবো না। তখন সুদেবের দাদা বলে, ঠিক আছে আমি ভিজিট দিয়ে দিচ্ছি, লাজু যখন বড় ডাক্তার হবে তখন ওর কাছ থেকে চেয়ে নেব, তাহলেই তো হয়। এরপরেই
লাজুর বড় যা বলে, আমিও একদিন বলে দিয়েছি গ্রামে, সবাই বলছিল যে আমার ছোট যা কবে ডাক্তার হবে, ওরা আসবে চিকিৎসা করাতে, কিন্তু আমি বলে দিয়েছি যে ভিজিট ছাড়া চিকিৎসা হবে না। পাড়ার নতুন বউ তো কি হয়েছে, ওর তো পড়তে খরচা লেগেছে নাকি, সেই টাকাটাও দিতে হবে। আর এটা শোনার পর কমলা বুঝতে পারে লাজু সত্যিই সোনার ডিম পাড়া হাঁস। এরপর সুদেব তড়িঘড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে দেখে অবস্থা খুব একটা ভালো না। লাজু বলতে থাকে, আমাকে যেভাবেই হোক সুস্থ করে দিন, আমার পরীক্ষা আছে, আমাকে পরীক্ষা দিতে হবে। তখন ডাক্তার বলে, পরীক্ষা দিতে হবে? কি পরীক্ষা দিতে হবে? দীপা বলে, ছোট বৌদি তো ডাক্তারি পড়ে কলকাতা মেডিকেল কলেজে, আর সেই জন্যই তো পরীক্ষা দিতে চাইছে। তখনই ডাক্তারবাবু বলে, ও বাবা, ওই কলেজে ডাক্তারি পড়ছে? ওই কলেজে চান্স পাওয়া তো মুখের কথা নয়, যথেষ্ট ভালো স্টুডেন্ট হলে তবেই চান্স পাওয়া যায়। তখনই দীপা বলে, আমার ছোট বৌদি তো পড়াশোনায় খুব ভালো, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। তখনই লাজবন্তীর নাম শুনে ডাক্তারবাবু বলে, ও সেই লাজবন্তী তাই না, আসলে আমি খেয়ালই করিনি। তুমি খুব ভালো স্টুডেন্ট, আমি তোমার কথা শুনেছি, কিন্তু তোমাকে সুস্থ হতে হবে। এরপর লাজুকে সুস্থ করার চেষ্টায় ডাক্তারও চেষ্টা করতে থাকে। অন্যদিকে অনুভব ভাবে, কি ব্যাপার, লাজুর কোনো পাত্তা নেই, কি হলো হঠাৎ করে? অনুভব চলে যায় লাজুর কলেজে, লাজুকে একবার দেখবে বলে অপেক্ষা করতে থাকে। কিন্তু লাজুর শরীরটা এতটাই খারাপ যে সে এখনো পরীক্ষা দিতেও আসতে পারেনি। অনেকটা সময় হয়ে গেছে। অনুভব ভাবে, না এইভাবে তো হয় না, এক কাজ করি, প্রিন্সিপাল ম্যাডামের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি কি খবর। এরপর প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে থাকে অনুভব। প্রিন্সিপাল ম্যাডাম বলে, লাজবন্তী তো এক্সট্রা যে 10টা ক্লাস ছিল, স্পেশাল ক্লাস, সেটাও করতে আসেনি, আজ পরীক্ষা, আজ এখনো এসে উপস্থিত হয়নি। মেয়েটা এত ভালো সব কিছুতেই, কি করছে বুঝতে পারছি না। অনুভব ভাবে, সেটা কি করে সম্ভব? লাজু তো পরীক্ষার জন্য নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করেছিল, তাহলে কি ওই সুদেব মর্কটটা কিছু করেছে? আমি ওকে কোনোভাবেই ছাড়বো না, ওকে এমন উচিত শিক্ষা দেব না, বুঝে যাবে যে একজনকে পরীক্ষা দিতে না দেওয়ার ফল ঠিক কি হতে পারে। এর মধ্যেই লাজু ভাবে, কি করে সে পরীক্ষা দিতে যাবে, কারণ তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে সে আর কোনোভাবেই উঠতে পারছে না। এরপরে অনুভব ঠিক করেছে গ্রামের বাড়ি থেকে এসে হলেও নিয়ে যাবে লাজুকে, আর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবে। বনলতা ভাবে, অনুভবের যা দরদ লাজুর প্রতি, জানি না ও আবার কি করবে, তবে এই লাজুটার চ্যাপ্টার যেভাবেই হোক শেষ করতে হবে। অনুভব শুধু অনুভব আমার হাজবেন্ড, তাই হাজবেন্ড হিসেবে আমার কাছে ও থাকবে, কোনোভাবে ও লাজুর কাছে যেতে পারে না, আমি কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করব না। ঠিক সেই মুহূর্তেই লাজু ভাবে, বারবার করে ফোন করতে থাকে খিটকেলকে, কিন্তু খিটকেল আর কোনোভাবেই ফোন ধরে না। আসলে অনুভব ভাবে লাজু যাতে পরীক্ষাটা দিতে পারে, লাজুর একটা বছরও যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সুন্দরভাবে যেন লাজু যেই প্রিপারেশনটা নিয়েছিল সেই পরীক্ষাটা দিতে পারে।